সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি এই করোনাকালীন সময় তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। বাকরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আজকের রসায়ন বিজ্ঞান ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস অধিকারী, সহকারী শিক্ষক বিজ্ঞান, বাকরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় পানি দূষণ ও নিয়ন্ত্রণ এই পাঠটি উপস্থাপন করব। চলো আমরা কিছু ছবি দেখি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ? অর্থাৎ কি পানিতে পানি দূষণের ফলে মাছ মারা গেছে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের বিপর্যয়, এগুলো সবই কেমন? পানি গঠিত। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে পানি দূষণ কি তা বলতে পারবে, পানি দূষণের কারণগুলো বর্ণনা করতে পারবে, দূষিত পানি পরিশোধনের উপায়সমূহ বর্ণনা করতে পারবে। তোমরা চিত্রগুলো একটু লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? দেখো কিভাবে বিভিন্ন রকম বজ্র পদার্থ পানিতে মেশানো হচ্ছে। একক কাজ এগুলো বলো তো, এক একজনে করে, যেগুলো কি করতেছে, সময় মাত্র 3 মিনিট। পানি দূষণ বলতে কি বোঝো? তাহলে আমরা যে চিত্রগুলো দেখতে পেলাম সেগুলো আমরা কি বুঝতে পারছি? যে পানিতে বিভিন্ন রকম বজ্র পদার্থ ফেলা হচ্ছে, এটাকে কি বলা হয়? পানি দূষণ। তাহলে আমরা বলতে পারি পানি দূষণ বলতে কি বোঝো? পাইপলাইনের ত্রুটির কারণে পানি দূষিত হচ্ছে, অর্থাৎ পাইপলাইন থেকে পানি বের হয়ে যায়, সেটি বাইরে ময়লার সঙ্গে আবর্জনার সঙ্গে মিশছে। এটি একটি পানি দূষণের অন্যতম কারণ। তারপর চিত্রটি দেখো, কি দেখতে পাচ্ছ? গৃহস্থালির বজ্র মলমূত্র বৃষ্টির পানির সাথে মিশে গিয়ে কিসের সৃষ্টি করছে? পানি দূষণের কারণ হচ্ছে। পাশের চিত্রে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখো অনেকগুলো বজ্র পদার্থ একসঙ্গে রাখা হয়েছে, সেখানে কি হচ্ছে? সেগুলো পানিতে মিশে পানি দূষণের কারণে সৃষ্টি হচ্ছে। রাস্তার ধারে ড্রেনের সাইডে এগুলো বজ্র পদার্থ মিশে কিসের সৃষ্টি হচ্ছে? পানি দূষণের সৃষ্টি হচ্ছে। এবার তোমরা দুজন করে জোড়া জোড়ায় কাজ করবে। কি কি কারণে পানি দূষিত হতে পারে তা জোড়া জোড়া আলোচনা করে খাতায় লিখবে। এর আগে আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। চিত্রগুলো একটু খেয়াল করো। খোলা ল্যাট্রিন, কারণ এই খোলা টয়লেটের কারণে কি হয়? আমাদের পানি দূষিত হয়। তোমরা দেখতে পাচ্ছ খোলা টয়লেটের কারণে কি হচ্ছে? এই টয়লেটটি পানির উপরে আছে, তাহলে নিশ্চয়ই আমাদের কি পানি দূষিত হবে। চলো আমরা আরও কিছু চিত্র দেখি যে যে কারণে পানি দূষিত হয়, সেগুলো একটু মুখে মুখে বলি। কীটনাশক, অর্থাৎ জমিতে যখন কীটনাশক দেওয়া হয় তখন কীটনাশকের যে রাসায়নিক বিষক্রিয়া এটা পানিতে মিশে কি করে? পানি দূষণের কারণ হয়। তারপরে দেখো সবজিতেও কীটনাশক দিচ্ছে, এটাও পানি দূষণের একটি কারণ। কৃষিক্ষেত্রে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ফলে কি হয়? পানি দূষিত হয়। চলো আমরা আরও কিছু চিত্র দেখি। কি দেখতে পাচ্ছ চিত্রে তোমরা? শিল্প ও কারখানার বজ্র জলাশয়ে ফেলার কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ শিল্প কারখানার বজ্র ব্যবস্থাপনা ভালো না। তারা কি করে? দেখো নদীর পানিতে বজ্র ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। যেমন আমাদের বুড়িগঙ্গার পানি দেখলে খুব ভয় লাগে, কারণ পানির রং আমরা কেমন জানি? নিজস্ব কোনো রং নেই, অর্থাৎ আর কি আমরা বলতে পারি যে বর্ণহীন। কিন্তু বুড়িগঙ্গা পানির রং কেমন? কালো। কাজেই তোমরা এগুলো সম্পর্কে একটু সচেতন থাকবে। চিত্রটি একটু দেখো, কি দেখতে পাচ্ছ? ত্রুটিপূর্ণ নৌযানের তেল চুইয়ের কারণে, অর্থাৎ কি নৌযান থেকে লঞ্চ থেকে কি করছে? তেল নদীতে পড়ছে, ফলে কি হচ্ছে? আমাদের পানি দূষিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলো একটি ভিডিও দেখি, যে ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পানি কিভাবে দূষিত হয়।
Water pollution. Water in ponds, lakes, rivers, and even seas is polluted by human activities. Pollution of water resources is a major problem as it changes the quality of water. This kills aquatic microorganisms, plants, and animals, destroying the entire aquatic ecosystems. As both wild and domesticated terrestrial animals drink water from these water bodies, the health of these animals is also affected. Polluted water is unfit for human use. When man also uses polluted water for drinking, bathing, and washing, these pollutants enter into his body and cause health problems. Even groundwater is also polluted by human activities. As a result, water in the wells gets polluted and becomes unfit for human use. Water is polluted either unintentionally or intentionally by industrial wastes, by agricultural operations, with community wastes, and by shipping industry. Let us now see the industrial effluents and water pollution. Water is used as a solvent for cooking and for washing in industries. Used water discharged from the industries is called industrial effluent. This contains a variety of chemicals depending on the type of industry. These chemicals may be inorganic chemicals or organic substances. Industries which are established near the water bodies such as lakes, rivers, and sea discharge the effluents directly into water body nearest to the industries. As a result, these chemicals enter the water bodies and cause immense damage to ecosystem. Most of the chemicals in industrial effluents are toxic and kill the aquatic organisms. They react with oxygen present in the water and reduce the oxygen level in the water. This affects the life of aquatic organisms. Industries located far away from water bodies release the effluents into the surrounding land or into pits. The effluent water, along with its chemicals, percolates into soil and contaminates groundwater. As a result, the water in the wells surrounding the industry is contaminated and becomes unfit for drinking, washing, and for plant growth. Contaminated groundwater kills the plants either immediately or slowly. As a result, the entire land becomes unfit for human use. It is very difficult to remove the pollutants from groundwater. Let us now see about the thermal pollution of water by industries. Another type of pollution caused by industries is called thermal pollution. Water that is used for cooling absorbs heat, and this hot water is discharged into water bodies such as lakes and rivers and even into the sea. This increases the temperature of water and adversely affects the stability of the ecosystem. Children, we know that the solubility of oxygen decreases with increase in temperature. This reduces the amount of oxygen available in aquatic ecosystem. Higher temperature also increases the metabolic activity of several aquatic animals and thereby increase their oxygen requirement. As a result, several animals die due to the lack of oxygen in the aquatic ecosystem. Thermal pollution occurs near thermal and nuclear power plants. Thermal pollution can be reduced by cooling the water in cooling towers before it is released into water bodies. Now let us see water pollution by slaughterhouses, poultry, and dairy farms. Slaughterhouses, poultry, and dairy farms also discharge their effluent water into water bodies. This water contains large amounts of animal excreta, fecal matter, dead organisms, and pieces of meat
and body parts of animals. They pollute the water and make it unfit for human consumption. Sometimes decomposers in the aquatic ecosystem decompose these pollutants and make the water foul-smelling. Organic compounds in biological pollutants promote the growth of bacteria and other microorganisms in the water. Large number of these organisms reduces the availability of oxygen for other aquatic organisms. Moreover, parasites which are present in the animals and their excreta also enter the water and cause the spread of parasite diseases to other animals and man. Now let's see about water pollution due to fertilizers and pesticides. Fertilizers and pesticides applied in the agricultural land are not completely used up by crops. Excess amounts of these chemicals percolate into soil and pollute the groundwater. They may also be washed out from the land during monsoons and reach large water bodies such as lakes, rivers, and seas. When this water is consumed, pesticides enter the bodies of other aquatic and even terrestrial organisms. These compounds pass through food chain and accumulate in the tissues of the animals present in the entire ecosystem. For example, considerable amounts of DDT have been found in cow and buffalo milk, even in human milk and in the meat of several animals. Fertilizers that enter and pollute aquatic ecosystem promote the growth of diatoms, algae and other plants in ponds, lakes and rivers. Extensive uncontrolled growth of these organisms in water is called eutrophication. This abundant uncontrolled growth of plants blocks the flow of water and reduces oxygen content in the water. Other organisms living in the water do not get sufficient oxygen and ultimately die. Their dead bodies sink to the bottom, decompose and foul the entire water body. They also increase the turbidity of water and reduce the amount of sunlight entering the water. Now let's see about the pollution of seawater by crude oil. Another type of pollution, especially of seawater, is from crude oil. Huge quantities of crude oil are transported in oil tankers by sea routes throughout the world. Any damage to these ships result in the leakage of oil into sea. Oil, being lighter than water, spreads as a fine layer over the top of seawater. This is called oil spill, which may be several kilometers wide. Oil spill does not allow oxygen to penetrate into water and causes the death of many marine organisms. When the spill reaches the shore, it destroys the shore ecosystem. It is very difficult to remove the oil spill from the sea. Recently, using genetic engineering methods, bacteria which can degrade oil have been developed, and these are being tested for their efficiency to remove the oil spills. Now let's see the pollution due to unhygienic habits. Yet another type of water pollution is due to the unhygienic habits of human community. Washing of domestic animals and taking bath in the rivers, lakes, etc. also pollutes the water bodies and contaminates them with parasites and other unwanted organisms. In towns and cities, the sewerage water from homes is collected by municipal sewerage system, and this water is released into rivers. This contaminates and pollutes the water with inorganic, organic and biological pollutants and makes it unfit for human use. The only method to reduce water pollution is to treat and clean the sewage water and effluents from industries before releasing them into water bodies. For this purpose, wastewater is to be filtered,
First, to remove particulate material and stored in shallow tanks where bacterial degradation of organic compounds takes place. This water is then treated with chlorine gas to kill the bacteria. Nitrates and phosphates are finally removed by chemical treatments, and this water is then released into rivers. Similar procedure is to be adopted by industries. The effluent water is to be neutralized and chemical pollutants are to be removed before the effluent water is released from the industry. These processes are costly, time-consuming, and are non-productive. Hence, they are not adopted. Instead, effluents are untreated or treated partially and are released into rivers. শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পানি দূষণের বিস্তারিত কারণসমূহ জানতে পারলাম। অর্থাৎ কি কি উপায়ে পানি দূষিত হয় তা আমরা দেখলাম। চলো এখন তোমরা দলগতভাবে একটি কাজ করবে। সময় মাত্র 10 মিনিট। কিভাবে পানি দূষণ নিয়ন্ত্রণ করা যায় তা লিখবে। এবং প্রত্যেক দল থেকে একজন খাতায় তুলে নিয়ে আসবে এবং প্রত্যেক দল থেকে একজন উপস্থাপন করবে। এবার আমরা শিখব যেভাবে পানি দূষণ নিয়ন্ত্রণ করা যায়। তোমরা দেখতে পাচ্ছ বজ্র শোধনাগারের ব্যবস্থা করে, অর্থাৎ আমরা যদি বজ্র শোধনাগার ব্যবস্থা করি তাহলে পানি দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা 2টি বজ্র শোধনাগার দেখতে পাচ্ছি যেখান থেকে বজ্র কী করা হয়, শোধন করা হয়, অর্থাৎ এর থেকে পানি দূষণ নিয়ন্ত্রণ করা যায়। তারপর দেখো বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে বজ্র ব্যবস্থাপনা দিয়ে। সেখান থেকে আমরা বায়োগ্যাস তৈরি করে জ্বালানিতে ব্যবহার করতে পারি, শিল্প কলকারখানা ব্যবহার করতে পারি। অর্থাৎ এভাবে বজ্র দূষণ পানি দূষণ নিয়ন্ত্রণ করা যায় বজ্র ব্যবস্থাপনা করে। তারপর দেখো খোলা পায়খানার পরিবর্তে যদি আমরা স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করি তাহলে আমরা পানি দূষণ নিয়ন্ত্রণ করতে পারব। তারপর দেখো বাড়ির এক কোনায় গর্ত করে। আমরা যদি আমাদের বজ্র পদার্থগুলো বাড়ির এক কোনায় গর্ত করে মাটি চাপা দিয়ে রাখি তাহলে আমরা এই দূষণ পানি দূষণ নিয়ন্ত্রণ করতে পারব। এরপর তোমরা পানি বিশুদ্ধকরণের কয়েকটি পদ্ধতির নাম খাতায় লিখবে। চলো আমরা পানি দূষণ বিশুদ্ধকরণের কয়েকটি পদ্ধতি সম্পর্কে শিখি। ক্লোরিনেশন, ফুটানো, ছাঁকন এবং থিতানো, অর্থাৎ আমরা এই 4 প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ করতে পারি। দেখো ক্লোরিনেশন, অর্থাৎ পানিতে আমরা কী দেবো, ক্লোরিন, বা পানিতে আমরা যদি ক্লোরিন ব্যবহার করি তাহলে এটা ক্লোরিনেশন বলা হয়। অর্থাৎ পানিতে ব্লিচিং পাউডার যোগ করার পর সেঁকে নিলে পানি পানযোগ্য হয়, এর নাম হচ্ছে ক্লোরিনেশন। কারণ ব্লিচিং পাউডারের মধ্যে কী থাকে, ক্লোরিন থাকে। পানি বিশুদ্ধকরণের আরও কয়েকটি পদ্ধতি আমরা দেখছি। ফুটানো, অর্থাৎ যদি পানি ফুটানো হয় তাহলে এটা কিসে পরিণত হয়, বিশুদ্ধ পানিতে পরিণত হয়। পানিকে 10 থেকে 15 মিনিট ধরে ফুটালে পানি জীবাণুমুক্ত হয়, অর্থাৎ তখন পানের যোগ্য হয় পানি। তারপর দেখো থিতানো, 1 বালতি পানিতে 1 চামচ পানি ফিটকিরি মিশিয়ে, অর্থাৎ আমরা যদি পানিতে ফিটকিরি মিশাই তাহলে সেটি বিশুদ্ধকরণ হয়, এর নাম হচ্ছে থিতানো। তারপর দেখো ছাঁকন, অর্থাৎ কি ফিল্টার দিয়ে পানি ছাঁকন করা হয়, বিশুদ্ধ করা হয়। ফিল্টারের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ, অর্থাৎ কি ফিল্টার দিয়ে আমরা খুব সহজেই পানি বিশুদ্ধকরণ করতে পারি এবং সেটি পান করতে পারি। এবার তোমরা বলো তো, এতক্ষণ আমরা পানি দূষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবার তোমরা বলবে ফিটকিরি কি, সোডিয়াম ক্লোরাইড, টুটে অ্যাসিটিক অ্যাসিড, এর ভিতরে কোনটি পানি বিশুদ্ধকরণের কোনটি প্রয়োজন? আমরা বলতে পারি কোনটি প্রয়োজন, ফিটকিরি প্রয়োজন।
এবার তোমাদের একটি বাড়ির কাজ। তোমার এলাকায় পানি দূষণের কারণ নির্ণয় করে একটি প্রতিবেদন তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বর্তমান সমাজে মাদক একটি বড় সমস্যা। তাই তোমাদের সকলকে আমি সবসময় মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাবো। সাথে সাথে তোমরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ, মাদক আমাদের কি করে, মাদক আমার জীবন থেকে নষ্ট করে দেয়। তোমরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ, কাজেই এই মাদকের ছোবল যেন তোমাদের জীবন নষ্ট করে না দেয়। মাদকের ফলে মানুষের অকাল মৃত্যু হয়, ক্যান্সার হয়, কিডনি, হার্ট, ফুসফুস, লাংস সবই নষ্ট হয়ে যায় এবং অনেক সময় মানুষ বিকলাঙ্গ হয়ে মারা যায়। অর্থাৎ এই মাদকের প্রভাব থাকলে তুমি জীবনে কখনো বড় কিছু হতে পারবে না। তাই আমি তোমাদেরকে আবারও মাদক থেকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি এবং সাথে সাথে অভিভাবকদেরও সচেতন করে বলছি, আপনারা সবাই আপনার ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখবেন, তারা যেন মাদক থেকে দূরে থাকে। ধন্যবাদ সকলকে। আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। তোমরা নিয়মিতভাবে পড়ালেখা করবে এবং বাড়ির কাজ করে অভিভাবকের কাছে জমা দিবে। ধন্যবাদ সকলকে।